সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকারের পুষ্পার্ঘ্য অর্পণ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতেও জানাবেন শ্রদ্ধা। বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 3 জনের জানাজা ও দাফন সম্পন্ন। বাদ জুমা মোংলায় সমাহিত করা হবে বাকিদের। শিডিউল অনুযায়ী কমলাপুর ছাড়ছে ঈদযাত্রা ট্রেন, আজই কাটা যাবে ফিরতি টিকিট। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন খোদ রেলমন্ত্রী, নির্বিঘ্ন যাতায়াতের আশ্বাস। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার কাইসার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার জানান, এটি সংসদেরই একটি প্রচলিত বিধি। এ সময় ভবিষ্যতে সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা করেন তিনি। ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। কমলাপুর রেল স্টেশনে কথা বলছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সবকিছু ঠিক আছে, যাত্রীরা তাদের টিকিট পেয়েছে। অনলাইনে চাপ ছিল অনেক বেশি, সবাই প্রায় 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছে আর কি। তো আমরা কত 36,000-এর মতো টিকিট বিক্রি করতে পেরেছি এরকম। হ্যাঁ, আমাদের যে ক্যাপাসিটি আছে অত চাপ ছিল, কারো পেতে একটু দেরি হয়েছে, কাউকে হয়তো একটু ওয়েটিং থাকতে হয়েছে। কারণ একটা টিকিট আপনি বুক করার পর পেমেন্ট করতে আবার 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। কিন্তু সবাই টিকিট পেয়েছে, ফেয়ারলি পেয়েছে। যারা টিকিট পারচেস করতে চেয়েছে সবাই টিকিট পেয়েছে। ট্রেন ছেড়েছে, আজকে 21টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলি টাইম মতো গিয়েছে। 2টি ট্রেন মনে হয় 40 মিনিট লেট হয়েছে। এটার একটা কারণ ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছুদিন ধরে 3 ঘন্টা লেট হচ্ছিল ওই 2টি ট্রেন। আজকে 40 মিনিটের মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি অ্যাডজাস্ট করে। আগামী 2 দিনের মধ্যে ওই 2টি ট্রেনকে আমরা সময় মতো নির্দিষ্ট সময়ে ডিপার্চার করতে সক্ষম হব বলে মনে হচ্ছে। সব কিছু মিলে পরিবেশও ভালো। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা হ্যাপি। তবে তারা একটা শঙ্কা প্রকাশ করেছে যে এই সেবাটা বা এই তৎপরতা কন্টিনিউয়াস থাকবে কিনা, এটা তাদের আশঙ্কা। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সেবা অথবা রেল যোগাযোগটাকে যুগ উপযোগী করে মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান, এবং সে ব্যাপারে তার নির্দেশনা আছে। সেভাবে আমরা কাজ করছি। আশা করছি রেল যোগাযোগ ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তারা বেশিরভাগই কিন্তু ট্রেনের টিকিট চাই, না দিয়ে তারা অন্য কোনো মাধ্যমে চাই। এবার আপনি টিকিটের সাথে রেলমন্ত্রী টিকিটের সাথে আপনি আবার লঞ্চের 3টা দায়িত্ব আপনি এই 1 কোটি মানুষ প্রতিবার যখন আমরা দেখি, প্রতিবার একটা বিষয় থাকে, নানা জায়গায় যে ট্রেনের ছাদে এবং লঞ্চের একই অবস্থা থাকে। এবার থেকে এই চ্যালেঞ্জটা কীভাবে উত্তরণ করা হচ্ছে এই মানুষগুলো একটা কৌশল কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আগে ছুটিটা বাড়ানো, এই ছুটিটা পরে কি বাড়ানো যায় না, বা আরেকটু না, কর্মদিনের তো প্রয়োজন আছে রাষ্ট্রকে সচল করার জন্য। একটা দিন বাড়িয়েছি আমরা ছুটি, একটা দিন বাড়িয়েছি।
তো সেটা বাড়ার প্রয়োজন ছিল, একটা দিন কনসিডার করা গিয়েছে। আপনি জেনে খুশি হবেন যে রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে, সক্ষমতার মধ্যে সর্বাত্মকভাবে কাজ করছে, যার ফলে খুব বেশি এবার আশঙ্কা আমি দেখছি না। আমি মনে করছি মানুষের স্বস্তির মাধ্যমে এই যাত্রাটা নিশ্চিত হবে। ট্রেনে প্রায় আমরা 124টি কোচ, আপনি যদি বলেন মিটার গেজে আমরা যুক্ত করেছি, আরও 14টার মতো মনে হয় আমরা যুক্ত করেছি ব্রড গেজে স্পেশাল। এদিকে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন ভোগান্তি ছাড়া ঘরে ফিরছেন যাত্রীরা। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়তে শুরু করে। ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস, 6:15টায় কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং ভোর 6:30টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। স্টেশন কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে কাউকে ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রী চাপ। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। জানান, অন্যবারের তুলনায় এবার ঈদযাত্রার শুরুটা সুন্দর হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। রেল কর্তৃপক্ষ জানায় ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, চলবে 19 মার্চ পর্যন্ত। কোথাও মার্কিং করা নাই, এখানে তো সর্বোচ্চ 2 টাকার একটা কাগজ প্রিন্ট করা লাগতো। কর্তৃপক্ষের কি এই হুঁশটুকু নাই? এটা ম্যানেজমেন্টের ভুল যে এই বগির সামনে লেখা নাই যে কি কোন বগি। ইও বগি লেখা আছে, বাট এখানকার মানুষজন বলতেছে এটা ট বগি। রংপুর এক্সপ্রেস এখনো আসে না, এখনো প্ল্যাটফর্ম নাম্বারই দেয় না। এখন যে আসলে কখন আসবে, কত দেরি হবে, এটাই বুঝতে পারতেছি না। ট্রেনে যাচ্ছি বাড়িতে দাদু দাদির সঙ্গে ঈদ করতে, মজা হবে অনেক। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 3 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। বেলা 10টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। এছাড়া মৃত্যুর নানির মরদেহ নেওয়া হয়েছে সালনা গ্রামে, সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে বরপক্ষের 9 জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়। বাদ জুমা জানাজার পর পৌর কবরস্থানে তাদের সমাহিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয়। বরযাত্রীবাহী মাইক্রোবাসের বর কনে সহ নিহত হন পরিবারের 14 জন। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। এ বিষয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি নিহত বর সাব্বিরের বাড়ি বাগেরহাটের মোংলা থেকে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনোয়ার রনি। রনি, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা নিয়ে স্বজন ও এলাকাবাসী কি বলছেন? জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পর্কে সবশেষ তথ্য জানাবেন। জি রাব্বি, আমি শুরুতে একটু জানাজা এবং দাফনের কথা বলে রাখি। জানাজা উপজেলা পরিষদ মাঠেই বাদ জুমা, এখানে জানাজা শেষ হবে। জানাজা শেষে পৌর কবরস্থানে তাদেরকে সমাহিত করা হবে, এমনটাই তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের। এবং সেই সাথে আমি যদি এখন স্বজনদের কথা বলি, যিনি মারা গিয়েছেন অর্থাৎ বর সাব্বিরের বাবা আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু তার কিন্তু 5টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান ছিল। 1টি কন্যা সন্তান কিন্তু গতকাল সড়ক দুর্ঘটনায় মৃত হয়েছে এবং সেই সাথে 5 পুত্র সন্তানের কিন্তু 2 জন অর্থাৎ সাব্বির সহ আরো এক ভাই কিন্তু নিহত হয়েছেন। অর্থাৎ আর 3টি পুত্র তার রয়েছে এবং তার মা রয়েছে, সাব্বিরের মা রয়েছে। এই হচ্ছে স্বজনদের অবস্থা। এবং সেই সাথে এলাকাবাসী যে বলছেন যে তাদের মৃত্যুতে তারা কিন্তু খুবই মর্মাহত এবং সেই সাথে তারা কিন্তু কোনোভাবে মানতে পারছেন না।
তাদের এই হৃদয় বিদারক এই ঘটনা মোংলাবাসী কিন্তু এর আগে কখনোই দেখেনি। একসাথে 9টি লাশ, একসাথে 9টি কবর খোলা হয়েছে, কবরস্থানে দাফন করা হবে, যেটি এখানে মোংলার ইতিহাস কখনোই হয়নি এবং এমনটা জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা এতটাই যে মর্মাহত হয়েছেন, মোংলার আকাশ বাতাস কিন্তু তাদের ভারী হয়ে গিয়েছে আহাজারিতে। সেই সাথে যে স্বজন যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে স্থানীয় পর্যায়ে তাদের কিন্তু আর পরিবারে আর কেউ কিন্তু রইল না, একমাত্র 3টি সন্তান ছাড়া। এই মোটামুটি মোংলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এটি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিহত কনে মিতুর বাড়ি খুলনার কয়রা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাতক্ষীরার সহকর্মী আকরাম হোসেন। আকরাম, 3 জনের তো দাফন সম্পন্ন হলো, বাকি একজনের জানাজা কোথায়, কখন হবে, বিস্তারিত জানাবেন। রাবি, 3 জনের জানাজার নামাজ কিন্তু 10টার পরপরই শুরু হয় এবং 10টার তারপরই কিন্তু দাফন এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে নববধূ মিতু, তার বোন ছোট বোন লামিয়া এবং তার দাদি রাশিদা বেগম, 3 জনের এখানেই দাফন নাকশা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এবং তার যে নানি, সে হচ্ছে খুলনার দাকপ উপজেলার চালনা এলাকায় তার দাফন কার্য সম্পন্ন হয়ে এবং সে এখানে মেয়ের দাফন করেই এখানকার যে মিতুর মা এবং বাবা সেইখানকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আমরা যেটি তার পরিবারের পক্ষ থেকে জেনেছি, 3 ঘন্টা কিন্তু এখান থেকে তাদের যেতে সময় লাগবে এবং ওখানে পৌঁছানোর পর মূলত তার যে নানির দাফন প্রক্রিয়া বা কার্যক্রম সেটি সম্পন্ন হবে, এটি আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং রাব্বি, যে এই পরিবারটি কিন্তু এখানকার যারা সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার এলাকার সাধারণ মানুষরা আসছেন, যে যেখান থেকে খবর পাচ্ছেন সেখান থেকেই ছুটে আসছেন পরিবারটিকে পাশে সমবেদনা জানানোর জন্য। এবং তার একটিমাত্র এখন মানে ছোট একটি বাচ্চা রয়েছে, ছেলে সন্তান, এবং তার যে 2টি মেয়ে ছিল, 2টি মেয়েই কিন্তু তাদের দাফন হয়ে গেল এই যে দুর্ঘটনায় তারা মারা গেলেন। এবং এই পরিবারটি যে একেবারে এই যে তাদের যে শোক প্রকাশের ভাষা সেটি তারা হারিয়ে ফেলেছেন। এলাকার বিভিন্ন মানুষ তারা সান্ত্বনা দেওয়ার জন্য এই বাড়িতে সকাল থেকেই ভিড় করেছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় আজও যানবাহনের চাপ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আজ ফিলিং স্টেশনের সার্বিক অবস্থা কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী কি তেল পাচ্ছেন ক্রেতারা? গাড়ির যে লাইন, মানে রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু আমরা দীর্ঘ সারি লক্ষ্য করতে পারছি। আমি যদি আমার পেছনে একটু দেখাতে চাই যে গাড়ি এবং মোটর বাইকের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। এবং আমার কিছু মোটর চালকদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন আসলে তাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে থেকে কিন্তু তাদেরকে এই তেল নিতে হচ্ছে। এবং আমি যে পাম্পটিতে রয়েছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে মূলত সরকার নির্ধারিত যে নির্ধারণ করে দেওয়া হয়েছে তেলের পরিমাণ, যেমন পাঠাও বা উবার রাইড শেয়ারিং যে অ্যাপগুলোর মাধ্যমে যারা আসলে রাইড শেয়ার করে মোটর বাইকে, তাদের জন্য 600 টাকা এবং ব্যক্তিগত বাইকের জন্য 300 টাকার তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি গাড়ির জন্য সর্বোচ্চ 1500 টাকার তেল কিন্তু ফিলিং স্টেশনগুলো দিচ্ছে। তো এখন পর্যন্ত আমি যেমনটি দেখতে পেরেছি যে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে, অর্থাৎ রাজধানীর বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পার হয়ে কিন্তু দীর্ঘ সারি আমি লক্ষ্য করতে পেরেছি। এবং তারা সবাই কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছেন। তবে তারা বলছেন যে তেলের পরিমাণটা যদি আরেকটু বেশি দেওয়া যেত সরকারের কাছে, এমনটাই তারা আহ্বান জানিয়েছে, যাতে এতে দীর্ঘ সারিও কিছুটা কম হবে এবং বারবার তাদেরকে আসলে তেল নিতে হবে না। এবং তারা অল্প তেল পাচ্ছে বিধায় তারা বারবার ফিলিং স্টেশনে এসে তাদেরকে তেল নিতে হচ্ছে এবং এই দীর্ঘ সারির আসলে সৃষ্টি হচ্ছে। রাব্বি, বিজয়, আপনাকে ধন্যবাদ। জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নেতারা। ভোর 5:30টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। নেতারা বলেন, সাইফুল্লাহর পরিবার এবং সন্তানদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
5ই আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্রশক্তির নেতারা। এইটাকে স্রেফ কোনো আগুন দেয়া বা বাড়িতে হামলা করার কর্ম হিসেবে দেখার সুযোগ নেই। এইটা একটি সুস্পষ্ট ক্রাইম। আমরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে রয়েছি। আমরা দেখতে চাই আপনাদের কি ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। দিনভর সংযম শেষে পুরো রাত সজাগ থাকে পুরান ঢাকা। অলিগলিতে মানুষের ভিড়, দোকানের সামনে অপেক্ষা আর ধোয়া ওঠা বিরিয়ানির সুঘ্রাণ, সব মিলিয়ে সেহরির এক ভিন্ন আমেজ। বন্ধু, পরিবার কিংবা সহকর্মীদের নিয়ে অনেকেই ছুটে যান রাতের শেষ ভাগের খাবার উপভোগে। সে সময় পুরান ঢাকা পরিণত হয় মিলন মেলায়। জিদান আলমের ক্যামেরায় সেহরির গল্প শোনাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। ভিড়, যানজট দেখে বোঝার উপায় নেই ঘড়িতে ভোর 4টা। সেহরির বাকি মাত্র ঘণ্টাখানেক। নানা বয়সী মানুষ তখনও ছুটছেন নাজিরা বাজারের সরু রাস্তায়। রাত যত গভীর হয় বাড়ে পুরান ঢাকার ব্যস্ততা। একদল খেয়ে না উঠতেই শুরু হয় অন্য দলের হুড়োহুড়ি। এ যেন সেহরি খাওয়ার প্রতিযোগিতা। কাঙ্ক্ষিত দোকানের খাবার না পেয়ে অনেকেই করেন মন খারাপ। আমার বার্থডে দেখে ওরা 3 প্লেট খাইছে, যে জায়গায় 1 প্লেট খায় না। হ্যাঁ, অনেক ভালো লাগছে, এর জন্য খাইতে পারছি, তার জন্য 3 প্লেট খাইছি। এত মানুষ, মাথা ব্যথা উঠে গেছে, এত খাবারের শর্ট পড়ছে। একজন তো অলরেডি মানে ঝগড়া শুরু করে দিছে খাবার না পেয়ে। আমাদের বাসা উত্তরাতে, তো রাত্রেবেলা কাজিন নিয়ে বের হইলাম, বললাম নাজিরা বাজার যাই, খাওয়া দাওয়া করে আসি। বৃহস্পতিবার সপ্তাহে সেরা বাজার বেশি, আর দ্বিতীয় করে আজকে আরও বেশি হচ্ছিল রমজান মাস। পবিত্র রমজান মাসে প্রিয়জন, বন্ধুবান্ধবদের সাথে বিশেষ খাবার খেতে পেরে উদ্বেলিত সবাই। দিনের ব্যস্ততা ছাপিয়ে রাতের এই কয়েক ঘন্টা হয়ে ওঠে পারিবারিক মিলন মেলা। আমরা মোহাম্মদপুর থেকে পুরা মানে আরো 3-4 জন আছে, ওই পাশে 15-20 জন আসছে আর কি। আমাদের এলাকার সব ছোট থেকে একসাথে বড় হওয়া, একসাথে সব চলাফেরা, একসাথে একই এলাকায়। আমরা সবাই একসাথে আর কি, সব এলাকার এক এলাকা আমরা একসাথে বড় হয়েছি, একসাথে মরব। আমাদের কাছে বন্ধুত্বের কোনো টাইম লিমিট নাই। আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বন্ধুত্বটা থাকবে ইনশাআল্লাহ। আমাদের চা খাইলে 1 কাপ চাই আমাদের জন্য অনেক কিছু। আমরা সবাই মিলে আসছি, আমরা এই জায়গায় অনেক এনজয় করলাম। এই জায়গায় আসলে একটা সেহরির মনোরম পরিবেশ আছে। সেহরি সারার পর ভিড় জমে পান আর লাচ্ছি জুসের দোকানে। পুরান ঢাকার রসনা বিলাসে এ এক বাধ্যতামূলক অনুষঙ্গ। অনেক যুদ্ধ হয়, যে যুদ্ধ। আর খাবারের কোয়ালিটি ঠিক আছে, মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু খাবারের কোয়ান্টিটি কম, আর একটু কোয়ান্টিটি বাড়াতে হবে। যে দোকানেই যাচ্ছি সে দোকানেই প্রচুর পরিমাণে ভিড়, পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না। যুদ্ধ জয়ের মতো বলতে পারেন, তবে কি বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা বলে বোঝানোর মতো না। আমি আগে কখনো আসি নাই, এই ফার্স্ট ট্রেন গাড়িতে করে নিয়ে আসতে, আসার পর এখন ঘুরলাম, হানিফ থেকে বিরিয়ানি খেলাম প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর। ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে কমে ব্যস্ততা। স্বাদ আর ঐতিহ্যের টানে সেহরির এই সব রাতে পুরান ঢাকা মেতে ওঠে অন্যরকম উৎসবে। রমজান মাস শেষের পথে পুরান ঢাকায় সবাই মিলে খাওয়ার এই আমেজে হয়তো খানিকটা ভাটা পড়বে, কিন্তু মানুষের যে ভালোবাসা, সেটি তো কমার কোনো বিষয় নয়। এমন সুন্দর মুহূর্ত কাটানোর জন্যে একটা বছর অনায়াসে কেটে যাবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার এই পিটিআই নেতাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছে ইমরান খানের আইনজীবী। গত মাসে দল ও পরিবার অভিযোগ তোলে এক চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই হারিয়ে ফেলেছেন ৭৩ বছরের ইমরান খান। তাকে চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের দাবিও তোলেন তারা। সামনেই আল-আকসা, কিন্তু পবিত্র মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ নেই কারো। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার অজুহাতে ইসরায়েল বন্ধ রেখেছে পুরো আল-আকসা। অগত্যা রাস্তায় দাঁড়িয়েই মুসল্লিরা আদায় করছেন তারাবি। রমজানের শেষ ভাগে ইবাদত বঞ্চিত হচ্ছেন অন্তত 10,000 ফিলিস্তিনি, যা কয়েক দশকের ইতিহাসে বিরল।
কয়েক পা এগুলেই পবিত্র আল-আকসা প্রাঙ্গণ, অথচ রাস্তায় দাঁড়িয়েই ফিলিস্তিনিরা আদায় করছেন তারাবি। সেজদায় সৃষ্টিকর্তার কাছে চাইছেন ক্ষমা প্রার্থনা। রমজানের শেষ 10 দিন নাজাতের এ সময় আল-আকসায় থাকার কথা উপচে পড়া ভিড়, অথচ যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণে খা শূন্যতা। ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা বন্ধের দাবি করলেও স্থানীয়দের মুখে ভিন্ন কথা। আমরা ইসরায়েলি পুলিশের নির্দেশের বিরুদ্ধে নই, কিন্তু অন্য স্থানগুলো খোলা রয়েছে, সেখানে সবাই সমবেত হচ্ছেন। আল-আকসায় নামাজ আদায় করাও আমাদের অধিকার। কিছুটা ভিন্ন আবহে হচ্ছে এবছরের রমজান। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী আল-আকসা বন্ধ। এটা রাজনৈতিক কোনো কারণ নয়, জীবন রক্ষার্থে সিদ্ধান্ত। মিসাইল মসজিদ সিনাগগের পার্থক্য বোঝে না। হাজার হাজার প্রার্থনাকারীদের জন্য জায়গাটি মোটেও সুরক্ষিত নয়। তারা জড়ো হলে উল্টো বিপদ ঘটতে পারে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা বলছে 1967 সালের পর থেকে আল-আকসায় এমন নিষেধাজ্ঞা বিরল। সম্প্রতি 8 আরব ও মুসলিম দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদও জানিয়েছে। চলতি রমজান মাসে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানীর মিরপুরে প্রিন্স বাজারে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জিনিস নেওয়ার পরে তারপরে আমি তেল নিতে আমি জিজ্ঞেস করলাম এখানে আমি তেল নেওয়ার পরে সে বলতেছে যে এখানে আমার আরেকজনের সাথে যোগাযোগ করতে হবে। তো এখানে একজন লোক দেখা যেতে আমাকে, ওর কাছে আমি জিজ্ঞেস করলে পরে বলতেছে একটা তেল নিতে পারো। পরবর্তীতে কাউন্টারে যাই, কাউন্টারে যাওয়ার পর বলতেছে 3,000 টাকার পণ্য দিতে পারে, আমি আরেকটা তেল নিতে পারবো। স্যার আমি আর তেল নিতে পারবো না, মানে 5 লিটার আমি একটাই নিতে পারবো, বেশি নিতে পারবো। মানে আপনাকে অতিরিক্ত পণ্য কিনতে হবে? হ্যাঁ, অতিরিক্ত পণ্য কিনতে হবে, 3,000 টাকার বেশি পণ্য কিনতে হবে। 3,000 নিচে হলে পরে আমি আরেকটা পণ্য কিনতে পারবো। আপনি আরেকটা তেল নিতে পারবো না। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিশিগানে সিনাগগে হামলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায় ডেট্রয়েটে অবস্থিত টেম্পল ইসরায়েলে গাড়ি দিয়ে হামলার চেষ্টা করা হয়। হামলাকারী 41 বছর বয়সী লেবানিজ বংশোদ্ভূত আইমান মোহাম্মদ ঘজালি। এ সময় তাকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে একটি গাড়ি থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এ ঘটনায় সিনাগগের কেউ হতাহত হয়নি। এখনও হামলার মোটিভ জানা যায়নি, চলছে তদন্ত। 2011 সালে আইমান যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও নাগরিকত্ব পান 2016 সালে। যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে ঘটেছে অগ্নিকাণ্ড। এতে 2 মার্কিন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে যুদ্ধজনিত বা হামলার কোনো কারণে এই আগুন লাগেনি নিশ্চিত করেছে তারা। দাবি, নৌযানটির প্রধান লন্ড্রি স্পেস থেকেই আগুনের সূত্রপাত। তবে রণতরীর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি, পুরোপুরি কার্যকর রয়েছে এটি। মার্কিন নৌবাহিনীর 11টি রণতরীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আধুনিক হিসেবে বিবেচিত ইউএসএস জেরাল্ড ফোর্ড।